আমাদের একজন ভাই বাংলাদেশে দেখলাম গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে আমরা চায়না চিন্তা করে 2080 সালে বা মানে চায়না কোথায় থাকবে, আর আমরা 71 সালে কি হয়েছিল সেটা নিয়ে 24/7, যেটা আমার আমার সব সময় আলোচনার বস্তু। মাঝে মাঝে অতীতে আমি ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম এগেনস্ট দোজ পলিটিশিয়ানস। কেন আমি এবং ঘুরে ফিরে এবার বলি, এখান থেকে দেশটাকে বাঁচানোর জন্যই জামাতের নাম নিয়ে আমি জানি, মানে আমি এই কথাটা বলি, অনেকে মনে করেন যে, আপনারা মনে করেন, কিন্তু মনে রাখবেন আমি আমার ফিউচারিস্টিক থট থেকে প্রত্যেকটা জিনিস আমি বলার চেষ্টা করি আপনাদেরকে, এবং আমি যে কখনো রং না সেটা আমি প্রমাণ করেছি অনেকবার। Therefore, I can say that whatever I'm talking about right now, it will be the reality of the future, ladies and gentlemen. So, US President Donald Trump visiting China. The first US president visiting China in 9 years. And he was the last American president visited China too, 2027, probably 2017, probably. So, এবং জো বাইডেন, he didn't visit China. Now, আপনি দেখেন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিছুদিন আগে আমরা যে ট্রেড ওয়ার, মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে যে কোন সময় অবস্থা আমরা দেখলাম। সব কিছুকে কাটিয়ে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের স্বার্থে কিভাবে এক হতে পারে এবং ভিজিট হতে পারে এই সময়, যেখানে ইরান যুদ্ধে সরাসরি, এটা কোনো মানে আন্দাজের বক্তব্য না, এটা আপনারা সবাই জানেন, আমরা জানি যে এখানে আছে, এবং সবাই এটা সবসময় বলেও যাচ্ছেন যে আপনার যে মার্কিন যত ইন্টেলিজেন্স আছে সবাই বলছে যে এই যুদ্ধে যদিও আপনার চীন এই যুদ্ধে বা রাশিয়া জড়িত নয় সরাসরি, মানে তারা মানে আপনার যুদ্ধে, কিন্তু এর বাহিরে যত কিছু আছে সব কিছু দিয়ে মানে চীন এবং রাশিয়া আপনার এই মানে ইরানকে তারা সহযোগিতা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর এটার যে কতটা সত্য তার হচ্ছে, মানে 4টা স্যাটেলাইট কোম্পানি, চাইনিজ স্যাটেলাইট কোম্পানি, তাদেরকে আজকে স্যাংশন দিয়েছেন, মানে স্যাংশন ইম্পোজ করেছে মানে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও চীন বলেছে দিস আর প্রাইভেট কোম্পানিজ, বাট টু বি অনেস্ট উইথ ইউ, ইন চায়না দ্যার ইজ নাথিং প্রাইভেট, ইটস কমিউনিস্ট কান্ট্রি, এভরিথিং হ্যাজ টু বি কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, দিস ওয়ে দ্যাট ওয়ে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আজকে। এবং আপনি দেখেন যে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ফ্লাইট ছিল মানে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান, যখন মানে আমেরিকা থেকে রওনা দিয়ে চীনে যেটা পৌঁছলো। ওয়াই আই সে দ্যাট, এটাতে আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, সারা মার্কিন যুক্তরাষ্ট্রের টপ লেভেলের এইডস এবং অফিসিয়ালস ছিলেন। অ্যাট দ্য সেম টাইম ইলন মাস্ক থেকে শুরু করে টিম কুক থেকে শুরু করে মানে মানে আমেরিকার বিখ্যাত, পৃথিবী বিখ্যাত যত বাঘা বাঘা ধনী আছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই মানে ফ্লাইটে ছিলেন। এজন্য এটাকে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফ্লাইট হিসেবে আখ্যায়িত বা উল্লেখ করা হচ্ছে এই মুহূর্তে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই, দ্যাটস ওয়াই। এবং অনেক জার্নালিস্ট যারা আছে, পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট যারা আছেন, তারাও তো এখানে গেছেনই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি কল্পনা করেন এখানে বিষয়টা যে আপনার এখানে ইরান নিয়ে কি যুদ্ধ মানে আলোচনা হয়েছে, সেটা আমি আসছি এখানে। মানে এটা সত্য যে মানে চীনের কোম্পানিগুলা, স্যাটেলাইট কোম্পানিগুলাই ইরানকে এই মানে আপনার টেকনিক্যাল বা আমি যদি বলি যে মানে টেকনোলজি দিয়ে বা ওই মানে আপনার এই যে স্যাটেলাইট সুবিধা বা আপনার এই ধরনের তথ্য দিয়ে তারা মার্কিন বা ইউএস মানে ইনফ্রাস্ট্রাকচার বা মিলিটারি ইনস্টলেশনস বা অ্যাসেটস যত জায়গাতে আছে সেগুলা পিন পয়েন্ট করে দিয়েছে চীনের এই কোম্পানিগুলা, এবং রাশিয়া তো সেখানে আসেই। এত কিছুর পরে, এবং এটা সিআইএ সহ পৃথিবী বিখ্যাত যত MI5 বিখ্যাত যত ইন্টেলিজেন্স এজেন্সি আছে তাদের সরাসরি রিপোর্টটা হলো ইয়েস দে ডিড, অ্যান্ড দিস ইজ এবং চীন কিন্তু এটা রিজেক্ট করে নাই, অস্বীকার করে নাই। তারা বলছে যে আপনি স্যাংশন দিয়েছেন, দিস ইজ নট অ্যাফিলিয়েটেড উইথ দ্য চাইনিজ গভর্নমেন্ট, বা অ্যাজ ইউ নো চীনে কোনো প্রাইভেট কোনো কিছু বলতে কোনো শব্দ নেই। আপনার গড়ে যে মানে মানে এই যে পানির যে লাইনটা আছে সেটা কোনো না কোনোভাবে সরকারি, মানে যে পানিটা কিনে খান সরকারি, মানে কি মানে দেশের মানে ওই যে কমিউনিস্ট রেজিম বা ইউএস চাইনিজ গভর্নমেন্টের মানে অধীনে এটা। তো এই দেখেন আপনি, এরপরেও প্রেসিডেন্ট ট্রাম্প ভিজিট করলেন, এবং তাও শুধু ভিজিট নয়, মানে পৃথিবী বিখ্যাত যত ধনী মানুষ আছেন, আমেরিকান ধনী মানুষ, এবং এরাই তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী, রাইট, তাদেরকে নিয়ে উনি গেছেন। দেশের স্বার্থ তাকে তারা কিভাবে দেখেন তার একটা মূল্যায়ন এখানে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমরা এই জায়গা থেকে পৌঁছতে পারবো কখনো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। গতকালকে আমি যখন সময় পেয়েছিলাম আমি আপনাদেরকে এটা বলেছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান। সো উনি গেছেন, উনি দেখেন উনি সফর করতেছেন, এবং কি ধরনের একটা অবস্থা সেখানে, উনাকে লাল গালিচা President Trump arriving in China to a lavish welcome. Hundreds of kids waving Chinese and American flags as the president prepares to begin his high-stakes summit. Among the president's entourage,
top American CEOs. Elon Musk, and that's Jensen Huang, CEO of American AI chipmaker NVIDIA. Take a look at this. President Trump posting he'll be asking President Xi to open up China to American business. Okay, so he said that his aim is to, there are many আপনার মানে টপ ইস্যু আছে মানে এখানে আমি ইরান বিষয়ে আসছি, তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই সময় যে উনি যেখানে এই যুদ্ধটা যেভাবে শুরু করা হয়েছিল, এবং এখানে বলে রাখি ইভেন অনেক সেনেটর, ফর এক্সাম্পল লিন্ডসে গ্রাহাম ওর টেক্সাস সেনেটর টেড ক্রুজ, দে আর নট হ্যাপি, ওর ইসরায়েলি লবি যারা আছেন দে আর নট হ্যাপি প্রেসিডেন্ট ট্রাম্পস দিস ভিজিট। ওয়াই? তারা মনে করেন যে চীনের কারণে এবং রাশিয়ার কারণে তারা তাদের মানে যে ধরনের উদ্দেশ্য নিয়ে মানে ইরানের উপর যুদ্ধ শুরু করেছিলেন সেটা তারা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ওয়াই ব্যর্থ হয়েছেন? বিকজ অফ রাশিয়া এবং চীনস সিক্রেট আপনার অ্যাসিস্ট্যান্স টু ইরান। দ্যাট ইজ দিস ইজ দ্য মেইন রিজন। তারা এটা মনে করেন, এটা মনে করেন না, উই নো দ্যাট অ্যান্ড ইজ আপনি যারা খুঁজে রাখেন একটু, ইউ ডোন্ট হ্যাভ টু বি রকেট মানে সায়েন্টিস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তারা জানেন। এবং কনসিকুয়েন্টলি 4টা স্যাটেলাইট কোম্পানি, চাইনিজ কোম্পানিকে তারা আজকে মানে স্যাংশন দিয়েছেন। চীন বলে নাই নো নো দে ডিডন্ট ডু এনিথিং, উনি বলছেন নো এটা তো আমাদের সাথে না, দ্যাট দ্য প্রাইভেট কোম্পানিজ, অলদো আমরা জানি প্রাইভেট বলতে কোনো শব্দ নেই। তো দেশের স্বার্থটা কবে এখানে বলে রাখি, কেন আমি বাংলাদেশকে প্রতিদিন হুঁশিয়ার করে দিই। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি রাজনীতিবিদরা কখনো ফলো না করেন এ দেশকে এগিয়ে নিতে যেতে পারবেন না, লিখিত গ্যারান্টি আমি দিতে পারি। ওয়াই? বিকজ পৃথিবীতে মানে এগিয়ে যাওয়ার যে মেকানিজম, এই বক্তব্যের বাহিরে এই মেকানিজম নাই। আমরা অনেক পিছনে পড়ে আসি ভাই বন্ধুরা যারা এখন যোগ দিলেন, আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই উই আর ফার বিহাইন্ড ইভেন সাম এশিয়ান কান্ট্রিজ, ট্রাস্ট মি। আমরা 100 বছর পিছনে পড়ে আছি তাদের কাছ থেকে, এতটাই পিছনে আমরা পড়েছি এদেশকে। এই যে বললাম আমার ভাই বলছে, এই যে ভাইয়ের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভাই বলছে আমরা পড়ে আছি 71 বছর মানে 54 বছরকে নিয়ে পিছনের নিয়ে, আর তারা 80 বছর 2080-তে চীন কোথায় থাকবে সেটা নিয়ে তারা ভাবতেছে এবং তারা কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে চীন এগিয়ে যাবে না বাংলাদেশ এগিয়ে যাবে এটা আপনারা নির্ধারণ করেন। এর জন্য আপনাকে মানে আপনার এই MIT থেকে বা হার্ভার্ড থেকে বা ইয়েল থেকে বা অক্সফোর্ড থেকে বা কেমব্রিজ থেকে বা বার্কলি থেকে আপনাকে আপনার ওই যে কি প্রেডিকশন বা মানে আপনার এই যে বলে কি বলে এটাকে এই সাবজেক্টটার নাম বলে গেলাম, এর থেকে আপনাকে PhD নিতে হবে না এটা বোঝার জন্য। কমন সেন্স থাকলে মোর দেন এনাফ। আমরা কতটা পিছনে আছি প্রতিটা জায়গাতে। আমাদের কোনো ইনস্টিটিউশন 54 বছরে দাঁড় করাতে পারে না আমাদের মানে রাজনীতিবিদরা। নট আ সিঙ্গেল ইনস্টিটিউশন বুকে হাত দিয়ে বলতে পারবেন না দিস ইনস্টিটিউশন ক্যান ওয়ার্ক ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স or rejecting influence from the or intimidation from the government or the ruling party. I mean like মানে যারা রাষ্ট্র পরিচালনা করেন, not a single institution না থাকলে দেশ কি চলতে পারে? পৃথিবীতে কোথাও কোনো দেশের অস্তিত্ব আপনি পেয়েছেন? ইম্পসিবল, দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন আপনি চীনের সাথে এই ভিজিটটা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট। এখানে একটা জিনিস বলে রাখি, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সাথে দেখেন মেকানিজমগুলো কোথায় যাচ্ছে, আমরা শুধু খালি বাইরের খবর জানি। পাকিস্তান এখানে নাম্বার 1 মধ্যস্থতাকারী, but behind the scene Chinese is working as well, মানে Chinese government. Why? President Trump, even though এটা উল্লেখ করা আছে স্টেট ডিপার্টমেন্ট মানে একটা মানে আপনার রিলেন্টলেসলি তারা মানে চীনের গভর্নমেন্ট চাইনিজ গভর্নমেন্টের সাথে তারা আলোচনা করে গেছে যেন তাদের ভূমিকাটা যেন এই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে মানে লাগে। বিকজ রেজিম চেঞ্জ ইন ইরান ইজ নট গোয়িং টু হ্যাপেন, ইট ডিডন্ট হ্যাপেন, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। রাদার আজকে যে খবরটা হলো মানে ইরান আবার যত ধরনের মানে তাদের যে মিসাইলস টেকনোলজি যা ধ্বংস হয়েছিল সবকে তারা 90% তারা দে রিকভার্ড অ্যান্ড দে আর রেডি টু গো অ্যাগেইন। Just as significant. So regime change is not going to happen. It is almost impossible. Even it's a crime to talk about it right now. So এটা যদিও মানে কিছু ফ্যানাটিক মানুষ মনে করেন এখন এটা হবে, it is not possible, it's not going to happen. কিন্তু দেখেন আপনি এরপরেও, এবং এটা কেন এটা দেশের স্বার্থটাকে গুরুত্ব দিচ্ছে, বিকজ ব্যবসায়ী যারা একটু আগে আপনারা যে ক্লিপটা শুনলেন তাদেরকে যে গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে চীনে AI টেকনোলজি থেকে শুরু করে মানে চিপ মানে ম্যানুফ্যাকচারিং সব কিছুর জন্য ব্যবসায়ীদেরকে, এবং মানে চীনকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প টু ওপেন আপ ফর US আপনার কোম্পানিজ ওর মানে US মার্কেটস। সো এটা আপনি কল্পনা করেন আমি কেন বারবার বলি যখন আমরা পৃথিবীর এত শক্তিশালী অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র, এর সাথে আপনি পাল্লা দিলে আপনি কোনো দিন আপনি বাঁচতে পারবেন না, আপনি গরিব থেকে গরিব হবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ইরানের কি হয়েছিল? ইরান দরিদ্র একটা দেশে পরিণত হয়েছে মানে US স্যাংশনের কারণে। নাও মিলিটারিলি কেন তারা আপনার এখন পর্যন্ত তারা সক্ষম আছে? ওয়াই? বিকজ তাদের যা অর্থ তারা তেল আছে। এখন এই কারা মানে কে ইরানকে বাঁচিয়েছে? নাম্বার 1 চায়না যদি তেল না কিনতো ইরানিয়ানরা বাংলাদেশে অপেক্ষা করতো আজকে। বিশ্বাস করেন
চায়না যদি না থাকতো, চায়নার উপস্থিতি, ইরানিয়ান মানুষ যারা আছে বাংলাদেশে এসে ভিক্ষা করে তারা মানে তাদেরকে খেতে হতো, এমন সিচুয়েশনে তারা মানে তারা পড়তো। আসলে ইরানের আর কিছুই নাই, শুধু আছে কোনটা, শুধুমাত্র তেল। এই চীন এই আপনার এই স্যাংশন অগ্রাহ্য করে কন্টিনিউ তারা তেল আপনার কিনেছে, এবং মানে ভারতও এখানে কিনেছে, তবে মূলত চীন কিনেছে, মানে আপনার চীন কিনেছে ইরানের কাছ থেকে। এবং একই অবস্থা রাশিয়ার হয়েছে। চীন এবং ভারতের মতো দুইটা বিশাল বড় দেশ তারা এবার ওর কিনে তারা রেখে দিয়েছে। এই জন্য ব্যালেন্স অফ পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যালেন্স অফ পাওয়ার যদি একটা ওয়ান ক্রোকোডাইল ইন দ্য ওয়ান পন্ড ওর ওয়ান রিভার, দ্যাট উইল মেক অল দ্য ডিফারেন্স। সো এই জন্য কম্পিটিটিভ পার্টি আপনাদের দরকার আছে। এবং এই যে চীনের কাছে মানে ইরানের মানুষ যদি সারা জীবনও কৃতজ্ঞতা প্রকাশ করে, এই কৃতজ্ঞতার আর কোনো শেষ হবে না ভাই, এই কৃতজ্ঞতার জীবনে শেষ হবে না। সারা জীবন যদি কৃতজ্ঞতা মানে আপনার মানে 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 কৃতজ্ঞতা প্রকাশ করে, কেননা একটি দেশ আপনি আসেন আমার জায়গাতে, আপনি মানে আমার জায়গাতে মানে কি আমার সাথে আসেন, আমরা মানে এইটা আলোচনা করে কমেন্ট করেন আপনারা, আমি পড়বো এটা। দেখেন মানে কোনো দেশ তাদের কাছ থেকে তেল কিনে নেই বয়ে, কেন কিনে নাই? কারণ যুক্তরাষ্ট্রের স্যাংশন খাবে, আর যুক্তরাষ্ট্রের স্যাংশন খেলে ওটা হজম করার ক্ষমতা পৃথিবীর কারণেই একমাত্র চীনের আছে, একমাত্র রাশিয়ার আছে বলা যাবে না। রাশিয়ার অর্থনীতি কিন্তু বিধ্বস্ত হয়েছে। আপনি এরোফ্লোট তাদের যে মেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স মনে আছে, বাংলাদেশের সার্ভিস ছিল এটার, আমি যখন আসি তখন এরোফ্লোট ছিল বাংলাদেশে, সেটা ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন বিদেশি কোম্পানি যারা আমেরিকান বা পশ্চিমা বিশ্বের সব ধ্বংস হয়ে গেছে, নাই তারা, যদিও এটার রিপ্লেসমেন্ট চীন তৈরি করার চেষ্টা করেছে। বাট এই ব্র্যান্ডগুলো তো পৃথিবী বিখ্যাত। ফর এক্সাম্পল কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, ডানকিন ডোনাটস আপনি যদি বলেন, বা আপনি যত জনসন অ্যান্ড জনসন যতই ব্র্যান্ড থাকুক না কেন, এদের রিপ্লেসমেন্ট তো আপনি করতে পারবেন না পৃথিবীতে কোথাও, মানে হবে না এবং হয়ও নি এখন পর্যন্ত। আমি কেন এই কথাটা বলি, আপনি দেখেন তারা এই যে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, সবসময় বলি না এখানে নিয়ে কথা বলবেন না, কেন কথা বলবেন না? আপনি টিকতে পারবেন না। বাংলাদেশের মতো দেশ কোনো কারণে যদি এগুলোর মানে বিপদের সম্মুখীন হয়, আমরা ডান। আমরা আমাদের দেশে মানে দুর্ভিক্ষ, হাহাকার, একে অপরে মাংস খাবেন আপনারা, এটা করা যাবে না, ভুলে করা যাবে না। যদি মানে একটা তাপ্পরে মেরে দেয় তারা, কেউ যদি না দেখে, আমরা গোপনে চলে যাব দেশের সাথে। মানে উদাহরণ দিলাম, এই যে দেখেন না আপনি কি ধরনের মানে তর্ক বিতর্ক, মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে। কিন্তু দেখেন উনি এমন একটা ভিজিটে গেছেন, দ্য মোস্ট এক্সপেন্সিভ ভিজিট এবং ফ্লাইট arrived in China, এটা ছিল একটা হেডলাইন এক্সে দেখলাম। সো ওয়াই? বিকজ পৃথিবী বিখ্যাত ধনী মানুষ যারা আছে তাদেরকে উনি নিয়ে গেছেন এই জায়গাতে। তো দেশের স্বার্থে তারা ঐক্যবদ্ধ, এই জিনিসটা আমরা করতে পারি নাই। এবং আমাদের সবচেয়ে বড়, আমাদের দেশকে হতদরিদ্র বানানোর নাম্বার ওয়ান শয়তান রাষ্ট্র ভারতীয় মানে গভর্নমেন্টের পলিসি। এবং এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, এ দেশ নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। তারা আমাদেরকে এমনভাবে রেখেছে, কেন আমি বারবার জামাতের কথাটা তুলে আনি, এই যে এখানে রেখে দিয়েছে আমাদেরকে। এই যে ৭১ করেছিলেন স্বাধীনতা বিরোধী, যুদ্ধ বিরোধী, ইউনোমিন, আপনি স্বাধীনতা রাজাকার, এই শব্দগুলা আইন করে বাদ দিয়ে দিতে হবে এখন। এটার জন্য সবার আগে যেটা করতে হবে, জামাত ইসলামের নামটা এখান থেকে একটু সরাতে হবে, এটাকে অন্য ভার্সনে নিতে হবে, জাস্ট স্লাইট ডিফারেন্ট। এই জন্য আমি বলি জামাত বাংলাদেশ, জাস্টিস অফ বাংলাদেশ জাস্টিস পার্টি, দ্যার আর মেনি থিং কুড বি হ্যাপেন। এবং তারা এত জ্ঞানীগুণী ব্যক্তি, এবং তার এই নামটা পৃথিবীর কোনো ধরনের উল্লেখযোগ্য নামও না, এটা পলিটিক্যাল পার্টিও না, এটাকে ফলো করার কোনো দরকারই নেই। এবং 80% এই চেতনাবাজি এবং এই পীর মুরিদান বাটপার যতটা আছে, সব পীর বাটপারি কোনো না কোনোভাবে হচ্ছে জামাত ইসলাম কেন্দ্রিক। 90% স্বাধীনতার মানুষ ৭১ নিয়ে যত ঘটনা ঘটে, কোনো না কোনোভাবে দেখবেন জামাতের নাম এখানে মানে তারা জড়িত করে। এই জন্য আমি এই কথাগুলো বলেছি। এবং আমি হিসাব করে দেখেছি, পৃথিবীর যতদিন ভারতের অস্তিত্ব আছে, জীবনে তারা জামাত ইসলামকে বাংলাদেশে ক্ষমতা আসতে দিবে না। আর দিলেও সেটা খুব ক্ষণস্থায়ী হবে, যে কোনভাবে এটাকে ট্যাকল করবে। এবং এখনো পৃথিবীতে ইসলাম বিরোধী মানে ইসলামী নামদারি বিরোধীদের অভাব কোনো অবস্থাতেই নাই, অভাব নাই, সব জায়গাতে ভর্তি আছে। যেখানে যাবেন ইউরোপিয়ান, তারা খুব অনেক সময় তারা খুব মানে লাইক ভেরি পলাইট, তারা সামনে কিছু বলে না, আর পিছনে ঠিকই দেখবেন আপনি আপনার প্রতি এটা বলবে। এবং এই যে তকমাটা, যখন জামাত ইসলাম যদি কখনো ক্ষমতা আসে এই নাম দিয়ে, কি করবে জানেন? তখন বলবে, ও দ্যাটস ইসলামিক পলিটিক্যাল পার্টি, ও মেবি দ্যার ইজ ইসলামাইজেশন ইজ গোয়িং টু হ্যাপেন অর টেক প্লেস ইন বাংলাদেশ। এবং ভারতীয় মিডিয়া কোনোদিন আমরা এখান থেকে করতে পারবো না। আমি আজকে বলে যাচ্ছি কথাগুলা, অনেকে কিভাবে নিচ্ছেন জানি না, এই কথাগুলার বাহিরে যদি আপনি বাংলাদেশের হিসাব মিলাইতে পারেন, বেঁচে থাকবো আমিও, আপনারাও থাকবেন, আমাকে কখনো বলবেন। এটা কোনোদিন ভারত কেন মনে করবে জানেন? ভারত মনে করবে যে দলকে দিয়ে তারা যুদ্ধ করেছে, এই দল ক্ষমতায়, মানে কি ৭১ সালের যুদ্ধটাকেই ভারত যেভাবে প্রকাশ করতে চায়, এটাকে এক ধরনের পরাজিত করা, এটা কোনোদিন তারা এভাবে মানবে না। এবং তার নানান ধরনের, এর ভিতরে আমরা হচ্ছে অদক্ষ অপদার্থ রাজনীতিবিদদের দেশ, আমাদের কোনো ইন্টেলেকচুয়ালিটি নাই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ৭১ সালে আমি বন্দুক ধরেছিলাম ২টা, এই যে ফজু পাগলা মানে ফজলুর রহমান সাহেব, উনি বললেন যে উনি নাকি মানে তারা জানে ৩জন মানুষ ৭০ জন পাকিস্তানিকে তারা আক্রমণ করে ধরে ফেলেছেন, এবং ১২০০টা অস্ত্র। এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা আপনি কল্পনা করতে পারেন? পাকিস্তানিরা
মানে পাকিস্তানি মিলিটারি অফিসার আছে, তারা যদি ঠিকমতো একটা থাপ্পড় দেয়, ভারতীয় 3 জন সৈন্য একসাথে গিয়ে আপনার ব্রহ্মপুত্রতে পড়বে। এ শক্তিশালী মানুষ, পাঠান ছিল সবাই, মানে বুঝছেন, আমরা পরাজিত করেছি বিভিন্নভাবে, তারা আসলে চায়ওনি আমাদেরকে ধ্বংস করতে। যেভাবে এই মুহূর্তে ধরেন সারা বিশ্ব বা প্রেসিডেন্ট বা আমেরিকানরা চাচ্ছেন না ইরানে ভাবে নিয়োগ করতে, ধ্বংস করতে। তারা যতটুকু পারার ইসরায়েলি গভর্নমেন্ট তারা চান, তো তারা চান না। তারা চাইলে কি পারে না, একদিনের ভিতরে ইরান যুদ্ধ শেষ। ইফ দে নিউক ইরান, হোয়াটস গোনা হ্যাপেন? আচ্ছা, এখন এবং পৃথিবীর মানে মেকানিজমটা কোন দিকে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে উল্লেখ করি, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা কি জানেন কিনা যে মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে, আজকের খবর, উনি আরব আমিরাত ভিজিট করে গেছেন যুদ্ধ মানে চলাকালীন অবস্থায়। পৃথিবীর সম্পর্ক কোন দিকে যাচ্ছে খেয়াল করছেন কিনা? আমার কথা সত্যতা আপনারা পেয়েছেন? এখন এই আরব আমিরাতের সাথে এমন সম্পর্ক, মানে যাদেরকে আপনারা মনে করেন যে ইরান যুদ্ধের জন্য দায়ী, এই সেই তাদের, এবং এই লোকগুলা এই আরব আমিরাত, আমি তো বলেছিলাম যে কিছুদিন আগে পরে দেখবেন মধ্যপ্রাচ্যে আমরা যেতে পারতেছি না, আমাদের বাংলাদেশিরা, তারা মনে করবে এরা ইরানপন্থী, এরা এই পন্থী সেই পন্থী। এটার সত্যতাকে আপনারা খুঁজে পেয়েছেন? আজকের খবর হলো উনি যুদ্ধ চলাকালীন অবস্থা খুব সিক্রেটলি উনি মানে হি ভিজিটেড মানে ইউনাইটেড আরব আমিরাটস, ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু। তো থিংক অ্যাবাউট দ্যাট, কোথায় যাচ্ছে? এখন যদি মানে কোনো কারণে একটা রিপোর্ট আসে যে বাংলাদেশিরা ইরানের পক্ষে অবস্থান নিয়ে এই করেছে সেই করেছে, তাহলে কি দাঁড়াবে? আমাদের মানে লক্ষ লক্ষ শ্রমিক আরব আমিরাত থেকে চলে আসতে হবে এবং ভিসা প্রাপ্তিটা কঠিন করে দিবে, ভারতীয় আধিপত্য বিস্তার করবে অর্থনৈতিক। এবং এই একটা জায়গাতেই টাকা পয়সা দিয়ে বাংলাদেশ থেকে বাঁচিয়ে রাখা হয়েছে এই প্রবাসীদের রেমিটেন্স, এই জায়গাতে কোনো কারণে যদি ঘাটতি আসে সর্বনাশ হয়ে যাবে। এবং সৌদি আরব আপনারা নিশ্চয়ই দেখেছেন, সৌদি আরব গোপনে, আমরা জানি না সেই খবর, ইরানে আক্রমণ করেছিলেন তারা মানে এই যুদ্ধ চলাকালীন অবস্থায়। এটা গতকালকের সবচেয়ে টপ মানে নিউজ হচ্ছে এই জায়গাতে। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে আমরা আমাদের পজিশনটাকে খুব কেয়ারফুলি বিবেচনা করে চলতে হবে, খুবই কেয়ারফুলি। ও দেশের স্বার্থের বাইরে আমি কোনো চিন্তাই করবো না। আমার 18 কোটি মানুষ, এই কথাটাই আমি আপনাদেরকে, নো ম্যাটার হোয়াট এনিওয়ান সেজ, বাংলাদেশ will never be able to compete with India. India is a big country, definitely. We're not talking about to compete with India. They are not our competitor, to be honest. Even now, they're the biggest মানে আপনার মানে এই অর্থনৈতিক দেশ। আমরা বলছি যে ভারতীয় ইনফ্লুয়েন্সটা যেটা আমাদেরকে ডিস্টার্ব করে থাকেন, এবং এখানে বলে রাখি ভারতের এই যে পলিসিটা বাংলাদেশের উপরে, এটা ডিফিট হবে প্রিটি ব্যাডলি যদি আমাদের রাজনীতিবিদরা আমরা ভারতের প্রভাব মুক্ত হয়ে সত্যিকার অর্থে, এবং ভারতীয় যে ধরনের পলিসি তারা অবলম্বন করেছিল বিগত, আওয়ামী লীগের 90% লিডারশিপস কোনো না কোনোভাবে ব্ল্যাকমেইলের শিকার ভারতীয় রয়ের দ্বারা, কোনো না কোনোভাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, হয় নারী দ্বারা আর না টাকা পয়সা দ্বারা, কোনো না কোনোভাবে তারা আপনার ব্ল্যাকমেইলের শিকার। যে কারণে এপসিন ফাইলের মতো, ঠিক এপসিন যে কাজটা করেছিল মানে ভারত একই পলিসি তারা মেনটেন করেছে, এবং তারা করে প্রতিদিন এটাই করে, তাদের তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারা মূলত এই কাজগুলোই করে। ভারতের তো আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই, ভারতের কি জ্ঞান বুদ্ধি? জ্ঞান বুদ্ধি তো এইটাই আছে, তারা ওই যে মানে আপনার ওই যে আপনার বুয়া হোক যে ডিগ্রি দিয়ে আইটির কিছু কাজ করবে মানে করে। আমরা উই ডিফিটেড ইন্ডিয়ান স্টুডেন্ট ইন আওয়ার ইউনিভার্সিটি, আই ডিড, দে হ্যাভ সেন্ট ব্যাক at least 4 Indian students sent back to India during our semester because they could not pass English test and their first semester too. তো খালি যে ইন্ডিয়ান স্টুডেন্টরা সবসময় মেধাবী হয় সেটা না, কিন্তু আমি নিজে দেখেছি, আমি নাম বলতে পারবো, এরা আমার ফেসবুক ফ্রেন্ড এখনো, যাদেরকে পাঠানো হয়েছে, আমি বিশ্বাস করেন। তো এরা যে সবসময় মেধাবী তা না, এরা ভালো করে ধনী মানুষ, এখন দেখলাম প্রচুর ব্যবসা করে মুম্বাইতে এসে করে। বাট মূল জায়গাতে হলো এখানে যে আমরা অন্য যতটা অ্যাডভান্স নিয়ে চিন্তা করি, আমরা নিজেরা ততটা পিছনে পড়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বিষয়। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আজকের এই ভিডিওর বিষয়টা হলো যে জাতীয় স্বার্থটা কাকে বলে, কত প্রকার কি সেটা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের সামনে দেখাচ্ছে। এখন আমি আসি ইরান এই সফরে, মানে what Iran is getting from this visit, or what is happening in regards to Iran or Iran war. President Trump directly requested Chinese president to intervene to stop this war. How they can resolve this issue? মানে প্রেসিডেন্ট ট্রাম্প চাইনিজ প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন এই বিষয়টাতে ইনভলভ হওয়ার জন্য, যাহাতে যুদ্ধটা শেষ হয়ে একটা সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে যায়। কেননা তারা মনে করেন না, it is well মানে established or approved beyond reasonable doubt that if China didn't help Iran, they will be non-existent, to be honest today. They would have been non-existent, 100%. There will be no Iran today. Yeah, 100%. এটা তো সবচেয়ে বাস্তবতা। তাদের উপরে স্যাংশন আছে, ডলার নাই, কারা এই সহযোগিতা করে? অর্থনৈতিক সহযোগিতা, এই যে পাইপলাইন রেখে দিয়েছে তারা টাকার জন্য, কারা? চাইনিজরা। এই চীনের কারণে ইরান টিকে আছে, আর নাহলে ইরান তো সব দিক দিয়ে হতদরিদ্র।
তারা একটা আপনার বিমানের যন্ত্রাংশ কিনতে পারে না তারা, বিকজ তাদের স্যাংশনের কারণে কেউ বিক্রি করবে না। তো যদি এটা খবর আসে তাহলে ওই ব্যক্তিও স্যাংশন প্রাপ্ত হবে, ওই প্রতিষ্ঠানও স্যাংশন প্রাপ্ত হবে, এবং এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যত ধরনের রিজার্ভ আমেরিকান বা পশ্চিমা কোনো দেশ আছে উইল বি ব্লকড অর ফ্রোজেন। দ্যাটস ইট। সো এটা কেউ বই এই কাজটা করতে চায় না বা করবে না। দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এই লাইভের মূল বিষয়বস্তু হলো জাতীয় স্বার্থ কিভাবে প্রভাবিত করে আপনার নিজের ব্যক্তিগত স্বার্থটাকে। আপনি দেখেন আপনার পলিটিক্যাল ক্যারিয়ার কোথায় গেছে। এই ভিজিটটা, দিস ভিজিট উইল ডেফিনেটলি বোস্ট প্রেসিডেন্ট ট্রাম্পস পলিটিক্যাল ক্যারিয়ার কিছুটা হলো। উনি কিন্তু মারাত্মক ধরনের বিপদগ্রস্ত আছেন এই মুহূর্তে আমেরিকাতে পলিটিক্যালি, আপনারা নিশ্চয়ই জানেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশের উচিত হলো বাংলাদেশের জাতীয় স্বার্থ বিঘ্নিত হয় কোনো কারণে, আপনার এই ডিস্টার্ব হয়, এদের কোনো কাজে না যাওয়া। আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দেই। পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভেরি স্মার্ট কাজ করেছে। এখানে যদি আমি জানি না এনসিপিরা থাকলে কি করতো বা জামায়াত ইসলামীরা থাকলে তারা কি করতেন। আপনি যুদ্ধ যেতে পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আমি বারবার উদাহরণ দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমরা পৃথিবীর সপ্তম অর্থনীতির দেশ বলি আমরা ব্রিটেনকে। এই ব্রিটেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম স্টেট যে আছে, স্টেটের যে অর্থনীতি, সেই অর্থনীতির চেয়েও পিছনে। এখন একটা দেশ কতটা সুপার পাওয়ার, অর্থনৈতিকভাবে কতটা অ্যাডভান্স, জাস্ট ইমাজিন দিস, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই যে আমাদের পত্রিকাতে দেখি প্রায় সময় আলোচনা করে যুক্তরাষ্ট্র অর্থনীতি বিষয় নিয়ে টাকা খরচ হয়েছে, এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না এই দেশের। এটা আমি জেনে বলছি। মূল সমস্যা হলো তাদের যে পৃথিবীতে তারা মুরব্বী হিসেবে থাকতে গেলে তাদের ইনফ্লুয়েন্স মার্কিন যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স দিনচে দিন কমতে থাকবে যদি না এভাবে আপনার এই যে রিলায়েবল পার্টনারের জায়গা থেকে যদি কোনো কারণে মানুষের সন্দেহ এবং অবিশ্বাস সৃষ্টি হয়। দ্যাটস হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপেন। এবং এই যুদ্ধগুলাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দুশ্মনের সংখ্যা বাড়তেছে, তাদের নিজের জাতীয় স্বার্থ কোনোভাবেই রক্ষিত হচ্ছে না। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিনরা মনে করেন দিস ইজ নট দ্য ওয়ার, they should have been involved in this war, because এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্বার্থকেই রক্ষা করে না। যদিও তারা নিউক্লিয়ার ওয়েপন, নিউক্লিয়ার এই সেই বলে এটাকে নাম্বার 1 প্রায়োরিটি তারা দিয়ে থাকেন। ইনফ্যাক্ট এটা হচ্ছে শুধুমাত্র এটা বলার জন্য যে তারা যুদ্ধে জড়িত হয়েছেন, এটাকে কোনোভাবে বাইপাস করে বা এটাকে কভার আপ করার জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের এই যে তাদের যে দেশের স্বার্থে তারা কি করতে পারে। এবং এখানে বলে রাখি, আজকে প্রতিটা জায়গাতে আমরা এগিয়ে যেতে পারবো যদি আমরা ভারতকে ট্যাকল করতে পারি। প্রতি মুহূর্তে ভারত আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য বাধা। এখন প্রশ্ন হলো, ভারতকে তো আমরা দোষী, কিন্তু আমি যদি ঠিক থাকি, আমি যদি চেষ্টা করি, আমরা কি পারবো না? অফকোর্স আমরা পারবো। এই যে ধরেন এই যে চীনে তারা গেল, আমেরিকান বিজনেসম্যানরা, এরা কি বাংলাদেশে আসতে পারে না? বাংলাদেশ ভিজিট করতে পারে না? এটা করতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা যদি সবসময় শুধু একতরফা কাজ করি, আমরা যদি সাদিক কায়েমের মতো কোনো খবর, মৃত্যুর খবর না জেনেই গায়েবানা জানাজা পড়া শুরু করে দেই, তাহলে এর ফলাফল বা এর যে কনসিকুয়েন্সটা কি হতে পারে সেটা কিন্তু আমি এর আগে আপনাদেরকে বলেছি, এখন আবার বলে যাচ্ছি। এবং বলছিলাম আপনি লেট এলোন মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন আপনি যে এই যুদ্ধের সময়ও ইসরায়েলি প্রাইম মিনিস্টার উনি আরব আমিরাত ভিজিট করে গেছেন। সৌদি আরব ভিজিট করেছেন কিনা সেটা এখন পর্যন্ত আমরা জানি না, মোস্ট লাইকলি নট। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের পজিশন তো এবং ভারতীয়রা যথেষ্ট পরিমাণ টেকনোলজিক্যাল নিয়ে বসে আছে বাংলাদেশিরা ইরানের পক্ষে, এটা দেখানোর জন্য সবসময়। এবং এখানেই তারা আমাদেরকে মার দেয় টেকনোলজি দিক দিয়া এবং কমিউনিকেশন দিক দিয়ে কি হবে, একটা পর্যায়ে দেখবেন আপনি আরব আমিরাতও বাংলাদেশি আমার যারা প্রবাসীরা, আমাদের প্রবাসী শ্রমিকরা আর যেতেই পারতেছে না কোনোভাবে। আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবো এইভাবে যদি যেতে চায়। সুতরাং আমাদেরকে ইন্টেলেকচুয়াল হতে হবে, বুঝতে হবে কোথায় কিভাবে হচ্ছে। দেশের স্বার্থে যদি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হয়, উই উড রেকগনাইজ, বিকজ আওয়ার পিপল ফার্স্ট, দ্যাটস দ্য বটম লাইন। এখানে একটা জিনিস বলে রাখি, তাদের সাথে প্যালেস্টাইনের সম্পর্ক খারাপ, এই জন্যই তো তারা তারা মনে করেন পৃথিবীতে, এই জন্য তাদেরকে রেকগনাইজ তো এটা ইটস আউট অফ কোয়েশ্চেন রাইট নাও। দে আর ওয়েল এস্টাবলিশড কান্ট্রি রাইট নাও। রেকগনাইজ আপনি দিলেই কে না দিলেই কি, সারা পৃথিবীতে তো তারা চলে বেড়াচ্ছে, সবকিছু তারা করে যাচ্ছে। সম্পর্ক রাখবেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার রেকগনিশনের জন্য এরা বসে নাই, তারা বসেও নাই, তারা তাদের মতো চলছে। পৃথিবীর অন্যতম যদি যুদ্ধ বাদ দিয়ে তারা স্টেবল হয়ে যায়, তারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র হয়ে যাবে ওভারনাইট। কিন্তু যে ধরনের অপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সেখানে হচ্ছে, সেগুলো তো ইগনোর করা যাবে না, এগুলাকে অ্যাড্রেস করেই পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে। সো মেইন জায়গাতে এখানে আমি বলতে চাই, লিডস এন্ড জেন্টলম্যান, দেশের জাতীয় স্বার্থের বাইরে আর কোন স্বার্থই থাকতে পারে না। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের চীন ভিজিট থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান। নাও আমরা এখন অপেক্ষা করতেছি এই যে ভিজিট, এই ভিজিটে
ইরান নিয়ে কি ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন দুই লিডার, এখান থেকে শুরু হবে পরবর্তী মানে পথ চলা। নাও প্রেসিডেন্ট ট্রাম্পের এই চীন ভিজিটে সবচেয়ে বেশি জলে পড়ে সরকার যিনি হয়ে যাচ্ছেন তারা হচ্ছেন আমাদের প্রিয় দাদা নরেন্দ্র মোদী দাদা, বুঝছেন? তারা তো সারখার হয়ে যাচ্ছেন, মানে এই তো সম্পর্ক। মানে উনি কি ভারত যখন সফর করেছিলেন উনি কি এত এত মানে বিলিয়নিয়ার নিয়ে এসেছিলেন? না, উনি আসেন নাই তো। মানে প্রেসিডেন্ট ট্রাম্প, এবং প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ নট ভিজিটিং ইন্ডিয়া বিকজ হি ইজ অ্যাংরি অ্যাট ইন্ডিয়ান গভর্নমেন্ট, টু বি অনেস্ট উইথ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইউ সি দিস অ্যাজ ইস দিস, এটা অবশ্যই একটা ভালো খবর। এটা আমি জানি এই সফরটা কারা কারা চাননি, এই সফরটা ডেফিনেটলি চাননি মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। এটা ভারত সবচেয়ে বেশি জলে পড়ে সারখার, তারা এই সফর দেখে তারা এটা মানতে পারতেছে না কোনোভাবে। আমরা ওই জায়গাতে, এবং এখানে আরও একটা জিনিস বলি, ধরেন ইরানের উপরে অভিযোগ উঠেছে সবচেয়ে বড়, এখন তারা মধ্যস্থতাকারী হয়ে তারা ইরানের মিলিটারি অ্যাসেটকে তারা জায়গা দিয়েছেন, এগুলো রক্ষা করেছেন আপনার ইসরায়েলি আক্রমণ থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ইগনোর করে দিয়ে গতকালকেও উনি ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানি আপনার ফিল্ড মার্শাল আপনার আসিফ মনিরের এবং পাকিস্তানি গভর্নমেন্টের। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এবং এখান থেকে আজকের যে আলোচনা হয়েছে, আগামীকালকের আলোচনার পরে আমরা বুঝতে পারবো চীন নিয়ে ইরান নিয়ে কি সিদ্ধান্তে পৌঁছেছেন মানে দুই নেতা। যদি এখান থেকে ভালো কিছু আসে, এভরিথিং উইল বি আপনার ব্যাক অন ট্র্যাক, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ হোয়াট ইট ইজ ফ্রম মি। আবার বলি যে আবার একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি, মিলেনিয়ান বা নতুন নেতৃত্ব আসলে কি হতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ ইতিহাস সৃষ্টি করেছেন আপনার মামদানি। কি করেছেন? $12.5 বিলিয়ন বাজেট গ্যাপ যেটা, সেটা উনি একদম যেটাকে বলে ব্যালেন্সিং বাজেট বা বাজেটটাকে ব্যালেন্স করে দিয়েছেন। হিস্ট্রি ক্রিয়েটেড ইন নিউ ইয়র্ক সিটি, এবং এই যে সবাই সব দিক দিয়ে প্রশংসায় পঞ্চমুখ মেয়র মামদানির। ট্রাস্ট মি, দিস জেন্টলম্যান, উনি যদি মানে কি বলে এটাকে আমেরিকাতে জন্মগ্রহণ করতেন তাহলে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট সবার আগে আগামীতে উনার নাম আসতো। যেহেতু উনি আমেরিকাতে জন্ম নেন নাই, আমেরিকার মাটিতে, উনি জীবনে প্রেসিডেন্ট হতে পারবেন না। দিস ইজ আ কনস্টিটিউশনাল ম্যান্ডেট। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, মামদানির জন্য আমেরিকা যদি উনি ভুল না করে থাকেন কোনোভাবে, যেভাবে আসেন এভাবেই যদি থাকেন, তাহলে তার আমেরিকাতে তার দরজা একের পর এক খুলতে শুরু করেছে এবং ইতিহাস সৃষ্টি করেই যাবেন মামদানি। এই জন্য নতুন নেতৃত্ব আসলে কি হতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ মেয়র মামদানি। এই জন্য বাংলাদেশও গুণে ধরা ব্যর্থ ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেম থেকে বেরিয়ে নতুন নেতৃত্ব, নতুন মানুষকেই ইমব্রেস করা ছাড়া বাংলাদেশের পরিবর্তন অলমোস্ট ইম্পসিবল। ওয়াই? বিকজ 54 বছরে এই সেট আপ দিয়ে বাংলাদেশের কোনো ন্যূনতম পরিবর্তন হয় নাই। গত 2 দিন আগে বা সময় আমি বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশকে 100 বছর পিছনে নিছে। যদিও অনেক যারা আছেন তারা এসে বলবেন পদ্মা সেতু করেছে আর এটা করেছে, এটা উন্নতির চাবিকাঠি নয়। মনে রাখবেন, গুণগত পরিবর্তন যেটা শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস এবং গভর্নমেন্ট পিপলস ইনস্টিটিউশন যত আছে এগুলাকে পুট ব্যাক অন ট্র্যাক, এবং তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। কান টানলে যেভাবে মাথা আসে, ঠিক ইনস্টিটিউশন যখন কাজ করে ইন্ডিপেন্ডেন্টলি তখন এভাবেই চলতে থাকে। আপনার এই যে গতকালকে দেখলাম আপনার বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। ট্রাস্ট মি, আমি আবারও আপনাদেরকে বলছি, আমি একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল সম্ভবত 3 থেকে 3 বছর আগে বা 3.5 বছর আগে, সম্ভবত ব্যাপক ভাইরাল হয়েছিল এয়ারপোর্ট নিয়ে যে আমি বক্তব্য দিয়েছিলাম, সেটা মিলিয়নস অফ এটা আমি আবার বলছি, এটা 1 সপ্তাহের কাজ না এই সমস্যার সমাধান করা। 1 week should not take more than 1 week. We have people, we have resources, we have money. It is not a big deal, nothing. এটা সমাধান করা। একটা এয়ারপোর্টের লাগেজ হ্যান্ডেলিংটা 54 বছর পরেও স্বাধীনতার ঠিক করা গেল না। একটা দেশের রাজনীতিবিদরা কতটা ব্যর্থ হলে আপনি এই কাজটা হতে পারে, আপনি দেখেন, আপনি কতটা ব্যর্থ থাকলে এই জিনিসটা হতে পারে। জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, কোর জিনিস যেগুলা ইমেজ অফ এ কান্ট্রি ইজ দ্য এয়ারপোর্ট। কোনো মানুষ যখন এয়ারপোর্টে ল্যান্ড করে তখন এই দেশ সম্বন্ধে একটা ধারণা পেয়ে যায়। আর বাংলাদেশের অবস্থা যদি দেখেন, আমি গেছিলাম, যদিও আমি টু বি অনেস্ট উইথ ইউ, আমি ভালো একটা মেহমানের মতোই সম্মানী একটা পাস পেয়েছি, লাইনে দাঁড়াইতেও নাই কখনোই। বাট আই আন্ডারস্ট্যান্ড, এটা আমরা তো এগুলো চাই না। আমরা চাই সবাই পৃথিবীর আমেরিকাতে বা ব্রিটেনে যেভাবে আমরা চলাফেরা করি এভাবেই সবাই চলুক। আপনার ভিআইপি হেল্প লাগবে না তো, আপনি যদি সিস্টেম উন্নত করেন সবার জন্য সমান, যেটা ব্রিটেন বা আমেরিকাতে হয়। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি শুড হ্যাপেন অ্যান্ড উই শুড ট্রাই টু মেক ইট বেটার, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস হোয়াট ইট ইজ। আবারও বলি যে আপনারা যত বেশি বিদেশিদের ফলো করবেন, বাংলাদেশের রাজনীতিবিদদের দেখে কোনোদিন শিখতে পারবেন না।
নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে তো শিখতে পারবেন না। তবে তারা যে যেগুলো বিদেশ দেখে শিখে এগুলোর থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। কারণ বাংলাদেশে কোনো রাজনীতিই নেই। রাজনৈতিক কালচারের মধ্যে যা থাকে তার 10% আছে কিনা সেটা আমার সন্দেহ সবসময় আছে, এখনো আছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। বিদেশিদের দেখবেন তারা কিভাবে কাজ করেন, তারা কিভাবে চলাফেরা করেন, এর বাহিরে আপনি রাজনীতিতে পরিবর্তন আপনি আনতে পারবেন না। এটা কোনো দিক দিয়েই সম্ভব না। আবারও বলি, নেপালের নতুন প্রধানমন্ত্রী অনেকগুলা সংস্কার এবং হুঙ্কার দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই। সে নতুন প্রজন্মের, সে প্রমাণ করেছে যে সে চাইলেই অনেক কিছু করতে পারে। এবং আপনি দেখেন মানে নতুন প্রজন্মের মিলেনিয়ানরা তারা একের পর এক ইতিহাস সৃষ্টি করে যাচ্ছেন। স্পেনের প্রধানমন্ত্রী যিনি, উনি বয়স কত আপনি কল্পনা করেন? উনি 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 যে কি মানে পরিবর্তন আনতে যাচ্ছেন। মামদানির উদাহরণটা আপনি দেখেন, যে নিউ ইয়র্ক সিটি কখনো এটা স্বপ্নও দেখে নাই, সেটা করে সে দেখিয়েছে, তাও 3 মাসের ভিতরে। চেষ্টা থাকলে এবং সত্যিকার অর্থেই যদি জ্ঞানীগুণী মানুষ রাজনীতিতে আপনি ইনপুট করতে পারেন, আপনার সম্ভব। এরপরও আমরা রাজনীতিবিদদের জন্য আমরা দান দিয়ে দিচ্ছি, দেশের জন্য নয়। দেশের জন্য দিতে গেলে প্রেশার রাখতে হবে সবাইকে, শুধু সমালোচনার মাধ্যমে নয়। কোর জিনিস যদি পরিবর্তন না করতে পারেন, এই যে আপনি আমাকে অনেকে বলেন যে ভাই আপনি হঠাৎ জামাতের নাম নিয়ে পড়ে থাকলেন কেন? আমি মনে করি দিস ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি ফর বাংলাদেশ রাইট নাও, টু বি স্টেবল অ্যান্ড টু মুভ অন। বিকজ এটা একটা ফিতনা, এবং এই ফিতনা আমরা রেখে দিয়েছি, এবং এই ফিতনা কিয়ামত পর্যন্ত জারি রাখার কোনো মানেই হয় না। মানে আপনার মানে দেশের জাতীয় স্বার্থে এখানে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, এবং এখানে একটা উত্তরণ এটা কোনোদিন আপনি সরাইতে পারবেন না। যতদিন বাংলাদেশ আছে এটা থাকবে আপনার জন্য, কারণ এটা এমন একটা এঙ্গেজমেন্ট এখানে জড়িত আছে, এটার থেকে আপনি কোনোভাবেই যত যুক্তি দেখান না কেন আপনি নিজেকে 100% সরিয়ে নিতে পারবেন না। এর একটাই পরিবর্তন, সেটা হচ্ছে যে এর আগে যারা এবি পার্টি করেছিলেন তারা চিন্তা করেছিলেন মানে বর্তমানে এদেরকে চিন্তা করে এখান থেকে নতুন কিছু নিয়ে আসলে, এবং এই প্রধানমন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনার অধীনেই you can be flourished with your political agenda and political আপনার setup. To be honest, it's a great opportunity. And ইংরেজিতে যাকে বলে it is a high time to move forward. Trust me. এখন এই সময় এটাকে নিয়ে, এর বাহিরে তো সময়টা আর পাওয়া যাবে না কখনো। এবং আমি মনে করি, এটা আমি রিসার্চ করে দেখেছি, দিস ইজ এ হাই টাইম টু মুভ অন। এবং আমরা এটা করতে পারি, এবং তারা করতে পারবে, তারা যদি চেষ্টা করেন। এর বিকল্প আর কোনো কিছু আপাতত আমি দেখি না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ দ্য লেটেস্ট, ইজ দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্প মানে চীনে আসেন, ভিজিট করতেছেন, জাতীয় স্বার্থটাকে তারা কিভাবে প্রাধান্য দিচ্ছেন আপনি কল্পনা করেন। এখন অন টপ অফ ইট ইরান নিয়ে আলোচনা হয়েছে, এবং আমরা আগামীকালকে জানতে পারবো যে ইরান বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন দুই নেতা। ভালো কিছু আসার সম্ভাবনা অফকোর্স আছে। মনে রাখবেন, ইরান এজেন্ডাটা অন্যতম প্রায়োরিটির মধ্যে পড়ে বলেই এই ভিজিটটা এখন করা হয়েছে। কারণ এখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ডেসপারেটলি ট্রাইং টু এক্সিট ফ্রম দিস ওয়ার, বিকজ ইটস নট গিভিং হিম এনিথিং বেটার, টু বি অনেস্ট উইথ ইউ, এনিথিং পজিটিভ। Nothing positive for President Trump or America from this war. It is only the positive thing is if you can get out of this war, of this mess. That is the bottom line, ladies and gentlemen.